চাকরির পরীক্ষার হলে এই ১৫টা অনুবাদ দেখলেই কিন্তু আপনার মুখে হাসি ফুটে উঠবে। ভাবছেন কেন? কারণ আজকের পর্বে আমরা ঠিক এমন ১৫টা অনুবাদ নিয়ে এসেছি যা আপনাকে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখবেই। ১ সেকেন্ডও মিস করা যাবে না। ইঞ্জিনিয়ার নেক্সট বিডিএর অনুবাদ সিরিজের ৭ম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ৫৫ নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজ আমরা ৫৬ থেকে শুরু করে ৭০ পর্যন্ত চাকরি পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসা ১৫টা অনুবাদ একদম নিয়মসহ শিখে ফেলব। চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। ওকে, চলুন তাহলে প্রথম সেকশনে ঝাঁপিয়ে পড়া যাক। এই অনুবাদগুলোতে এমন কিছু সাধারণ শব্দ আছে যেখানে ক্যান্ডিডেটরা প্রায় ভুল করে বসেন, আর এই ছোট ছোট ভুলগুলোই কিন্তু পরীক্ষার খাতায় অনেক বড় পার্থক্য গড়ে দেয়। প্রথম অনুবাদটাই দেখুন, দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। এর বাংলা কি? এ বেঞ্চে কোনো জায়গা নেই। দেখতে তো একদম সহজ সরল একটা বাক্য, তাই না? কিন্তু এর মধ্যেই একটা বড় ফাঁদ লুকিয়ে আছে। পরের স্লাইডেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এখানে আসল খেলাটা হলো রুম শব্দটা নিয়ে। এই বাক্যে রুম মানে কিন্তু থাকার ঘর নয়, এর মানে হলো স্পেস বা খালি জায়গা। পরীক্ষকদের এটা একটা পছন্দের প্রশ্ন, ক্যান্ডিডেটদের বিভ্রান্ত করার জন্য। আর এই নিয়মটা এতটাই জরুরি যে আমাদের সোর্সে ৫৭ নম্বরেও কিন্তু এই একই অনুবাদ রিপিট করা হয়েছে, শুধু এর গুরুত্বটা বোঝানোর জন্য। এবার আসি ৫৮ নম্বর অনুবাদে। আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি। এর ইংরেজি হল আই হ্যাভ জাস্ট রিসিভড ইয়োর লেটার। এখানে জাস্ট বা এইমাত্র শব্দটাই কিন্তু হল আসল ক্লু। হ্যাঁ, যখনই কোনো বাক্যে জাস্ট, অলরেডি, ইয়েট এই ধরনের শব্দ দেখবেন, ধরেই নেবেন বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এই ছোট্ট টিপসটা মনে রাখলে পরীক্ষার হলে অনেক কম সময়ে আপনি সঠিক উত্তরটা খুঁজে বের করতে পারবেন। আমাদের পরের উদাহরণটা হল একটা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্য পূর্ব দিকে উদয় হয়। এই ধরনের বাক্যের জন্য একটাই সহজ নিয়ম আছে, চলুন দেখে নিই। সবসময় মনে রাখবেন, যে কোনো চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বোঝানোর জন্য বাক্যটা সবসময় মানে অলওয়েজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। এখানে অন্য কোনো টেন্স ব্যবহার করার প্রশ্নই ওঠে না। এটা বেশ সহজ, একটা সাধারণ ভোকাবুলারি টেস্ট। হি ইজ মাই নেফিউ, মানে সে আমার ভাতিজা। নেফিউ মানে হল ভাই বা বোনের ছেলে, মানে ভাইপো বা ভাগ্নে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় সেকশনে ঢুকছি। এখানে আমরা কিছু জটিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গ্রামার নিয়ম নিয়ে কথা বলবো। আর এই নিয়মগুলোই কিন্তু একজন সাধারণ ক্যান্ডিডেট আর একজন টপ স্কোরিং ক্যান্ডিডেটের মধ্যে আসল পার্থক্যটা তৈরি করে দেয়। আপনাদের জন্য একটা প্রশ্ন। ধরুন কোনো বাক্য ইট ইজ আই হু দিয়ে শুরু হলো, তাহলে হুয়ের পরে কোন ভার্ব বসবে? একটু ভাবুন তো, কারণ এই নিয়মটা আজকের আলোচনার অন্যতম সেরা একটা অংশ। সঠিক উত্তরটা হল ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার, যার মানে আমি তোমার শিক্ষক। খেয়াল করেছেন, হুয়ের পরে অ্যাম বসেছে। এটা শুনতে একটু অন্যরকম লাগলেও এটাই কিন্তু ১০০% সঠিক। ব্যাপারটা হলো এখানে হু একটা রিলেটিভ প্রোনাউন, আর নিয়মটা হলো এর পরে যে ভার্ব বসবে সেটা সবসময় হুয়ের ঠিক আগের শব্দটাকে মানে অ্যান্টিসিডেন্টকে ফলো করবে। এই বাক্যে অ্যান্টিসিডেন্ট হলো আই, তাই ভার্ব হয়েছে অ্যাম। বেশিরভাগ পরীক্ষার্থী এই জায়গায় ভুল করে ইজ লিখে ফেলে। আশা করি এই ভুলটা আর হবে না। পরের দুটো অনুবাদ মানে 62 এবং 63 আসলে একই জিনিস। শব্দটি কেটে দাও এর একদম সঠিক ইংরেজি হল পেন থ্রু দ্য ওয়ার্ড। এখানে পেন থ্রু একটা ফ্রেজাল ভার্ব, যার মানে হল লেখা কোনো কিছু কলম দিয়ে কেটে দেওয়া। চলুন এবার আমাদের তৃতীয় সেকশনে যাওয়া যাক। এখানে আমরা কথা বলবো প্রবাদ বা ইডিয়ামস নিয়ে। মনে রাখবেন, এই বাক্যগুলোর কিন্তু শব্দ ধরে ধরে আক্ষরিক অনুবাদ করলে একদমই হবে না। এর ভেতরের আসল অর্থটা বা ভাবটা বুঝতে হবে। এই ইংরেজি প্রবাদটা একবার দেখুন তো, ফল্টস আর থিক ওয়্যার লাভ ইজ থিন। কি সুন্দর কাব্যিক একটা লাইন, তাই না? এর বাংলা অর্থ কি হতে পারে সেটা আক্ষরিকভাবে চিন্তা করলে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। এর সঠিক ভাবানুবাদ হল ভালোবাসলে ত্রুটি দেখা যায় না। চাকরির পরীক্ষায় প্রায়ই এই ধরনের প্রবাদ দিয়ে আপনার ভাবানুবাদ করার দক্ষতা যাচাই করা হয়, শুধু শব্দার্থের জ্ঞান নয়। আচ্ছা,
৬৫ নম্বরে আছে একটা খুব পরিচিত প্রবাদ, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যার মানে হল চকচক করলেই সোনা হয় না। এই ক্লাসিক প্রবাদগুলো মুখস্থ রাখতেই হবে। এরপর ৬৬ নম্বর অনুবাদটা খুবই বেসিক কিন্তু জরুরি। বাক্যটা হলো, আমার একটি কম্পিউটার আছে। এর সহজ ইংরেজি হল আই হ্যাভ আ কম্পিউটার। এখানে নিজের অধিকারে কিছু আছে বোঝাতে হ্যাভ ব্যবহার করা হয়েছে। এবার একটা দারুণ ইডিয়ম দেখি, সে অঙ্কে কাঁচা। এর ইংরেজি করতে গিয়ে কাঁচার সরাসরি অনুবাদ করলে কিন্তু হবে না। সঠিক এক্সপ্রেশনটা হলো হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। উইক ইন একটা নির্দিষ্ট ইডিয়ম যার মানে হল কোনো একটা বিষয়ে অদক্ষ বা দুর্বল হওয়া। এটা খুবই সুন্দর একটা এক্সপ্রেশন যা আপনার লেখাকে আরও স্মার্ট করে তুলবে। এবার দেখুন ৬৮ নম্বর অনুবাদটা, ডোন্ট ক্রাই ডাউন ইয়োর এনিমি। এখানে ক্রাই ডাউন একটা ফ্রেজাল ভার্ব, যার আসল মানে হল কাউকে ছোট করা বা তুচ্ছ-তাচ্ছিল্য করা। তাই এর সঠিক ভাবানুবাদ হবে শত্রুকে ছোট করে দেখো না। এর আক্ষরিক অনুবাদ করলে কিন্তু মানেটাই বদলে যাবে। আমরা একদম আমাদের শেষ সেকশনে চলে এসেছি। এখানে আমরা মালিকানা এবং অতীতের ঘটনা সম্পর্কিত কিছু মৌলিক বাক্যের গঠন দেখব। এই বাক্যটা, সে নদীর কাছে এক কুটিরে বাস করত, অতীতে ঘটে যাওয়া একটা কাজ বর্ণনা করছে। এর সঠিক অনুবাদে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, হি লিভড ইন আ হাট ক্লোজ টু দ্য রিভার। এখানে প্রেপোজিশনের সঠিক ব্যবহারটা খুব জরুরি। নদীর কাছে বোঝাতে ক্লোজ টু দ্য রিভার বা বাই দ্য রিভার ব্যবহার করা হয়, উইথ নয়। আর আজকের মতো আমাদের শেষ উদাহরণ, কলমটি তার। এর ইংরেজি হল দ্য পেন ইজ হিজ। খেয়াল রাখবেন এখানে হিজ একটা পজেসিভ প্রোনাউন হিসেবে বসেছে, যার পরে কিন্তু আর কোনো নাউন বসেনি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি কি শিখলাম? আমরা ভোক্যাবুলারির ফাঁদ যেমন রুমের সঠিক ব্যবহার শিখেছি, রিলেটিভ প্রোনাউন এর মতো ক্রিটিক্যাল গ্রামার বুঝেছি, প্রবাদ আর ইডিয়ামের ভাবানুবাদ করতে শিখেছি এবং কিছু জরুরি বাক্য গঠনও আবার ঝালিয়ে নিয়েছি। দেখুন, এ ১৫টি অনুবাদ কিন্তু শুধু ১৫টি বাক্য নয়, এগুলো আসলে ১৫টি গুরুত্বপূর্ণ ইংরেজি নিয়ম। মনে রাখবেন, চাকরির পরীক্ষায় শুধু টেকনিক্যাল জ্ঞান দিয়ে পাশ করা যায় না। ইংরেজির এই বেসিক বিষয়গুলোই আপনাকে অন্যদের থেকে কয়েক কদম এগিয়ে রাখবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও সরকারি চাকরির সঠিক গাইডলাইন পেতে ইঞ্জিনিয়ার নেক্সট বিডিএ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের সাথে থাকুন, শিখুন, ক্যারিয়ার গড়ুন। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।